আরবের সিন্ধু জয় থেকে শুরু, তারপর দিল্লি সালতানাতের উত্থান পতন, মুঘলদের ৩০০ বছরের শাসন, বাংলায় ৫৫০ বছরের নিজস্ব ইতিহাস। আর সবশেষে পলাশীর প্রান্তরে একটা যুগের অবসান। আচ্ছা, ভাবুন তো একবার, একটা টাইমলাইন যা প্রায় ১০০০ বছরেরও বেশি লম্বা। বিশাল একটা সময়। হ্যাঁ, এই বিশাল সময় ধরে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের এক দীর্ঘ আর বেশ জটিল ইতিহাস তৈরি হয়েছে। বিশেষ করে বাংলার মাটিতে এর গল্পটা কেমন ছিল সেটাই বোঝার চেষ্টা করব। একদম। আমাদের আজকের মিশন তাহলে এই ১০০০ বছরের ইতিহাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আর তাদের পেছনে কারণগুলো বের করে আনা। চলুন শুরু করা যাক। তো উপমহাদেশে মুসলিম শাসনের এই বিশাল গল্পের শুরুটা কোথায়? প্রথম ছোঁয়াটা লাগে ৭১২ খ্রিস্টাব্দে, মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু আক্রমণের মাধ্যমে। হ্যাঁ, কিন্তু এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল, নাকি এর পেছনে আরও বড় কোনো প্রেক্ষাপট ছিল? ঠিক এখানেই বিষয়টা ইন্টারেস্টিং হয়ে ওঠে। এটা অনেকটা দরজার প্রথমবার কড়া নাড়ার মতো ছিল, কিন্তু দরজাটা পুরোপুরি খোলেনি। আসল পটভূমিটা ছিল তৎকালীন ভারতের ভেতরে। তখন ভারত বলে কোনো একক দেশ ছিল না। দিল্লি, কনৌজ, বাংলা সবাই ছোট ছোট রাজ্যে বিভক্ত, আর নিজেদের মধ্যে প্রায়ই যুদ্ধ লেগে থাকত। আর সমাজেও তো একটা বিভেদ ছিল, মারাত্মক। সমাজের ভেতরে ছিল বর্ণপ্রথার কঠোর বিভাজন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র। একটা প্রবন্ধে উল্লেখ করা হয়েছে যে এই অভ্যন্তরীণ বিভেদ আর কিছু নিপীড়িত গোষ্ঠীর মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা হয়তো বাইরের শক্তির জন্য কিছুটা হলো পথ খুলে দিয়েছিল। তার মানে রাজনৈতিক আর সামাজিক দুই দিক থেকেই একটা অস্থির সময় ছিল। কিন্তু বিন কাসিমের সেই অভিযানের পর তো একটা লম্বা গ্যাপ, তাই না? প্রায় ২৫০ বছরের মতো। এরপর কি হলো যা সবকিছু বদলে দিল? প্রায় ২৫০ বছর পর ঝড়টা এলো অন্য দিক থেকে, তুর্কিদের হাত ধরে। গজনির সুলতান মাহমুদ। হ্যাঁ, প্রথমে তিনি বেশ কয়েকবার ভারত আক্রমণ করেন, কিন্তু তার লক্ষ্য ছিল মূলত সম্পদ, স্থায়ী শাসন প্রতিষ্ঠা করা নয়। আসল খেলাটা তাহলে কখন শুরু হলো? আসল খেলাটা শুরু হয় আরও পরে, মুহাম্মদ ঘুরির হাত ধরে। ১১৯২ সাল, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। ওটাই ছিল একটা টার্নিং পয়েন্ট। এই যুদ্ধের জয়ের মাধ্যমেই ভারতে স্থায়ী মুসলিম শাসনের ভিত্তি তৈরি হয়। আর সেখান থেকেই দিল্লি সালতানাতে শুরু। হ্যাঁ, যা পরে দিল্লি সালতানাত নামে পরিচিতি পায়। দিল্লি সালতানাত, এই নামটা আমরা সবাই শুনেছি, কিন্তু এর অধীনে তো অনেকগুলো রাজবংশ একের পর এক শাসন করেছে। ৫টা বংশ: দাস, খিলজি, তুগলক, সৈয়দ আর লোদি। তাহলে গল্পের শুরুটা করা যাক মোহাম্মদ ঘুরিকে দিয়ে। তিনি হিন্দুস্তান জয় করলেও এখানে কিন্তু স্থায়ীভাবে শাসন করতে আসেননি। 1191-এ তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের কাছে হারলেও পরের বছরই 1192-এ তিনি বিপুল বিক্রমে ফিরে আসেন এবং জয়ী হন। এরপর তিনি তার জয় করা বিশাল অঞ্চলের দায়িত্ব দিয়ে যান তারই এক বিশ্বস্ত সেনাপতির উপর, যার নাম কুতুবুদ্দিন আইবেক। কুতুবুদ্দিন আইবেক ছিলেন মোহাম্মদ ঘুরির একজন তুর্কি মামলুক বা কৃতদাস। মজার ব্যাপার হল, খোদ আইবেক শব্দটার একটা অর্থও কিন্তু কৃতদাস। একটা কথা প্রচলিত আছে যে মোহাম্মদ ঘুরি নিঃসন্তান ছিলেন এবং তিনি তার তুর্কি দাসদের নিজের সন্তানের মতোই দেখতেন। তিনি নাকি একবার বলেছিলেন, অন্যান্য শাসকের ১ বা ২ জন সন্তান থাকে, আমার আছে হাজার হাজার সন্তান। আমার এই তুর্কি দাসেরা, তারাই আমার সাম্রাজ্যের উত্তরাধিকারী হবে। ১২০৬ সালে মোহাম্মদ ঘুরি আত্মাতায়ীর হাতে নিহত হওয়ার পর তার বিশাল সাম্রাজ্য তার বিশ্বস্ত সেনাপতিদের মধ্যে ভাগ হয়ে যায়, আর কুতুবুদ্দিন আইবেক পান দিল্লির শাসনভার। এভাবেই তিনি দাস বংশ প্রতিষ্ঠা করেন। কিন্তু শাসক হিসেবে তিনি কেমন ছিলেন? তার অতীত কি তার শাসনে কোনো প্রভাব ফেলেছিল? শাসক হিসেবে তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ এবং দানশীল ছিলেন। তার দানশীলতার জন্য তাকে লাখ বক্স বা লক্ষ মুদ্রা দানকারী উপাধি দেওয়া হয়েছিল। হয়তো নিজে নিচু স্তর থেকে উঠে এসেছিলেন বলেই সাধারণ মানুষের প্রতি তার এক ধরনের সহানুভূতি ছিল। তবে তার শাসনকাল খুব দীর্ঘ ছিল না,
মাত্র 4 বছর, 1206 থেকে 1210। কিন্তু এই অল্প সময়েই তিনি কিছু গুরুত্বপূর্ণ কাজ করে যান। দিল্লির বিখ্যাত কুতুব মিনার এর নির্মাণ কাজ তো তিনিই শুরু করেছিলেন, যদিও শেষ করে যেতে পারেননি। সাধক কুতুবুদ্দিন বখতিয়ার কাকির নামানুসারেই এর নামকরণ করা হয়েছিল। কিন্তু তার জীবনের শেষটা ছিল বেশ অদ্ভুত আর নাটকীয়, তাই না? 1210 সালে লাহোরে পোলো মানে তৎকালীন চোগান খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে তিনি মারা যান। এত বড় একজন সুলতান, যিনি একের পর এক যুদ্ধ জয় করেছেন, তার মৃত্যু হলো একটা খেলা খেলতে গিয়ে। আইবেকের মৃত্যুর পর তার অযোগ্য পুত্র আরাম শাহকে সরিয়ে সিংহাসনে বসেন আইবেকেরই জামাতা শামসুদ্দিন ইলতুৎমিশ। ঐতিহাসিকরা তাকেই দিল্লি সুলতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলেন। আমার প্রশ্নটা এখানেই, আইবেক তো বংশ প্রতিষ্ঠা করে গেলেন, তাহলে ইলতুৎমিশকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলার কারণ কি? এটা কি আইবেকের অবদানকে কিছুটা ছোট করে দেখা নয়? না, এটা আইবেককে ছোট করা নয়, বরং ইলতুৎমিশের অবদানকে স্বীকৃতি দেওয়া। কারণ আইবেকের সময় সালতানাত ছিল একটা সদ্য জয় করা অগোছালো সামরিক শিবির মাত্র। ইলতুৎমিশ একেই একটা সত্যিকারের সাম্রাজ্যের রূপ দেন। রাজধানী লাহোর থেকে দিল্লিতে নিয়ে আসেন। এই একটা পদক্ষেপই দিল্লিকে প্রথমবারের মতো হিন্দুস্তানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত করে, যার প্রভাব আমরা আজও দেখি। আর অর্থনৈতিকভাবেও তো তিনি কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। ঠিক তাই, তিনি প্রথম ভারতে নির্দিষ্ট মানের মুদ্রা ব্যবস্থা চালু করেন, রূপার টাঙ্কা আর তামার জিতল। এটা শুধু অর্থনীতিকে স্থিতিশীল করেনি, সালতানাতের একটা সার্বভৌম পরিচয়ও তৈরি করেছিল। আর রাজ্যের ভেতরের বিদ্রোহগুলো, হ্যাঁ, তিনি ঘুরির অন্য সেনাপতিদের যেমন তাজউদ্দিন ইলদিজ আর নাসিরুদ্দিন কাবাচা, যারা নিজেদের স্বাধীন ভাবা শুরু করেছিল, তাদের দমন করে সাম্রাজ্যকে ঐক্যবদ্ধ করেন। আর সবচেয়ে বড় যে কাজটা করেন তা হল 1229 সালে বাগদাদের খলিফার কাছ থেকে সুলতানে আজম বা মহান সুলতান উপাধি লাভ করা। এটা তো বিশাল ব্যাপার। এটা তার শাসনকে এক বিশাল ধর্মীয় ও রাজনৈতিক বৈধতা দিয়েছিল, যা আইবেকের ছিল না। তার সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা তো বাইরের দুনিয়া থেকে এসেছিল, তাই না? চেঙ্গিস খানের উত্থান। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর বিজেতা তখন মধ্য এশিয়ায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন, আর সেই ঝড় প্রায় হিন্দুস্তানের দরজায় কড়া নাড়ছিল। চেঙ্গিস খানের তাড়া খেয়ে খোয়ারিজমের শাহ জালালউদ্দিন পালিয়ে এসে ইলতুৎমিশের কাছে আশ্রয় চাইলেন। ইলতুৎমিশ তখন এক অসাধারণ কূটনীতিক চাল চাললেন। একদিকে আশ্রয়প্রার্থীকে সাহায্য করাটা যেমন রাজধর্ম, তেমনি অন্যদিকে চেঙ্গিস খানকে চটানোর অর্থ হল নিশ্চিত ধ্বংস। তিনি অত্যন্ত বিনয়ের সাথে জালালউদ্দিনকে আশ্রয় দিতে অস্বীকার করেন। তিনি বোঝাতে সক্ষম হন যে দিল্লির আবহাওয়া জালালউদ্দিনের মতো রাজকীয় ব্যক্তির জন্য উপযুক্ত নয়। এটা ছিল একটা নিখুঁত কূটনীতিক প্রত্যাখ্যান। এই একটা সিদ্ধান্তের মাধ্যমে তিনি সদ্য প্রতিষ্ঠিত দিল্লি সালতানাতকে চেঙ্গিস খানের ভয়ঙ্কর আক্রমণ থেকে বাঁচিয়ে দেন। এটা তার দূরদর্শিতার সবচেয়ে বড় প্রমাণ। অবিশ্বাস্য। তবে তিনি ভেতরেও তো ক্ষমতাকে পোক্ত করার জন্য একটা ব্যবস্থা তৈরি করেছিলেন, যা পরে সালতানাতের জন্য ভালো এবং খারাপ দুটোই বয়ে এনেছিল। আপনি বন্দেগানি, চিহালগানি বা 40 চক্রের কথা বলছেন। হ্যাঁ, এটি ছিল 40 জন বিশ্বস্ত ও যোগ্য তুর্কি দাসের একটি পরিষদ। ইলতুৎমিশ এই চক্রটি তৈরি করেছিলেন নিজের ক্ষমতাকে পোক্ত করতে এবং পুরনো অভিজাতদের প্রভাব কমাতে। কিন্তু তিনি হয়তো ভাবতেও পারেননি যে তারই তৈরি করা এই তুরুপের তাস একদিন সালতানাতের ভাগ্য নির্ধারণকারী হয়ে উঠবে। এই 40 চক্রই পরবর্তী সুলতানদের হয় সিংহাসনে বসিয়েছে, নয়তো সরিয়েছে। তারা হয়ে উঠেছিল কিংমেকার। ইলতুৎমিশের পর দিল্লির ইতিহাসে যা ঘটল তা তো কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয়। তিনি তার ছেলেদের অযোগ্য মনে করে তার অত্যন্ত মেধাবী মেয়ে রাজিয়াকে উত্তরাধিকারী মনোনীত করে যান। 1300 শতকে একজন নারীকে শাসক হিসাবে ভাবাটাই তো বৈপ্লবিক। বৈপ্লবিক তো বটেই, কিন্তু দরবারের অভিজাতরা, বিশেষ করে ওই 40 চক্র, এটা কিছুতেই মেনে নিতে পারছিল না। মানে একজন নারীর অধীনে কাজ করতে হবে, এটা তাদের পুরুষতান্ত্রিক অহংকারে লেগেছিল। ঠিক তাই তারা ইলতুৎমিশের মৃত্যুর পর রাজিয়ার সৎ ভাই রোকনউদ্দিন ফিরোজকে সিংহাসনে বসিয়ে দেয়।
কিন্তু রকুনউদ্দিন তো একেবারেই অযোগ্য ছিলেন। ক্ষমতার স্বাদ পেয়ে তিনি ভোগ বিলাসে মত্ত হয়ে পড়েন। রাজ্য চালনার চেয়ে গায়িকা আর নর্তকীদের সাথেই তার সময় কাটত। এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে রাজিয়া এক অসাধারণ চাল চাললেন। তিনি চিরাচরিত প্রথা ভেঙে জুম্মার নামাজের পর লাল পোশাক পরে তিনি দিল্লির সাধারণ মানুষের সামনে হাজির হন এবং তাদের কাছে সাহায্য প্রার্থনা করেন। তিনি বলেন তার বাবা তাকেই উত্তরাধিকারী দানিয়েছিলেন। তার মানে তিনি অভিজাতদের পাশ কাটিয়ে সরাসরি জনগণের সমর্থনে ক্ষমতায় এসেছিলেন। ঠিক তাই। জনতার চাপে ৪০ চক্র অনিচ্ছা সত্ত্বেও তাকে সমর্থন দিতে বাধ্য হয়। আর শাসক হিসেবে রাজিয়া প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি শুধু নারী নন, একজন যোগ্য সুলতান। তিনি পুরুষের পোশাক পরতেন, মাথায় পাগড়ি বাঁধতেন, পর্দার বাইরে দরবার চালাতেন এবং রণক্ষেত্রে হাতির পিঠে চড়ে সেনাবাহিনীকে নেতৃত্ব দিতেন। তিনি নিজেকে সুলতানা নয়, সুলতান বলতেন। হ্যাঁ, কারণ তিনিই ছিলেন আসল শাসক। তাহলে এত যোগ্যতা সত্ত্বেও তার পতন হলো কেন? সমস্যাটা কোথায় হলো? সমস্যাটা হল তার ক্ষমতা আর তার লিঙ্গ। প্রথমত, তিনি ৪০ চক্রের ক্ষমতা খর্ব করার চেষ্টা করেন, যা স্বাভাবিকভাবেই তাদের শত্রু করে তোলে। দ্বিতীয়ত, তিনি জামাল উদ্দিন ইয়াকুত নামে একজন আবিসিনীয় বা হাবশি দাসকে খুব গুরুত্বপূর্ণ একটা পদে নিয়োগ দেন। আচ্ছা, আর দরবারের তুর্কি আমিররা একজন অতুর্কি, বিশেষ করে একজন আফ্রিকান দাসের এই উত্থানকে কিছুতেই মেনে নিতে পারছিল না। একদম। ইয়াকুতের সাথে রাজিয়ার সম্পর্ক নিয়ে গুজব রটানো শুরু হয়, যা ছিল তাকে ক্ষমতাচ্যুত করার একটা মোখামোজোহাত। আর এই অসন্তোষের সুযোগটাই নিয়েছিল বাথিন্দার গভর্নর মালিক ইখতিয়ারউদ্দিন আলতুনিয়া, যিনি একসময় রাজিয়ার শৈশবের বন্ধু ছিলেন। হ্যাঁ, আলতুনিয়া বিদ্রোহ করেন। সেই যুদ্ধে ইয়াকুত নিহত হন এবং রাজিয়া বন্দী হন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এর পরের ঘটনা আরও নাটকীয়। সিংহাসন ফিরে পাওয়ার এক মরিয়া চেষ্টায় রাজিয়া তার অপহারকারী আলতুনিয়াকে বিয়ে করার প্রস্তাব দেন। কি বলছেন? এটা কোনো আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত ছিল না, ছিল নিখাদ রাজনৈতিক চাল। হ্যাঁ, ভাবুন একবার, তারা একজোট হয়ে দিল্লি পুনঃদখলের চেষ্টা করেন, কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না, পরাজিত হন। পলায়নরত অবস্থায় ১২৪০ সালে তাদের দুজনকেই হত্যা করা হয়। এভাবেই ভারতীয় উপমহাদেশের প্রথম এবং একমাত্র মুসলিম নারী শাসকের এক করুণ কিন্তু অত্যন্ত গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটে। রাজিয়ার মতো একজন শক্তিশালী শাসকের পতনের পর ৪০ চক্র কি তাদের পছন্দের কাউকে সিংহাসনে বসাতে পেরেছিল, নাকি বিশৃঙ্খলা আরও বেড়েছিল? বল সুলতান ক্ষমতায় আসেন যারা ছিলেন ৪০ চক্রের হাতের পুতুল। এদের মধ্যে নাসিরউদ্দিন মাহমুদ ছিলেন একজন ব্যতিক্রমী চরিত্র। তিনি খুব ধার্মিক ছিলেন, এমনকি রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের খরচের জন্য কোনো অর্থ নিতেন না। তিনি নাকি টুপি সেলাই করে আর কুরআন নকল করে জীবিকা নির্বাহ করতেন। হ্যাঁ, কথিত আছে। এ কারণেই তাকে ফকির বাদশাহ বা দরবেশ রাজা বলা হতো। কিন্তু নামে রাজা হলেও আসল ক্ষমতা তো অন্য কারো হাতে ছিল, তাই না? আসল ক্ষমতা ছিল তার উজির বা প্রধানমন্ত্রীর হাতে, যার নাম ছিল গিয়াসউদ্দিন বলবন। আর আকর্ষণীয় ব্যাপার হলো, এই বলবন নিজেও ছিলেন সেই কুখ্যাত ৪০ চক্রের একজন সদস্য। ঠিক তাই তিনি এর ভেতরের সব ষড়যন্ত্র, দুর্বলতা আর ক্ষমতার খেলা হাতের তালুর মতো চিনতেন। ১২৬৬ সালে নাসিরউদ্দিনের মৃত্যুর পর সুলতান হয়ে তার জীবনের একমাত্র লক্ষ্যই হয়ে দাঁড়ায় ৪০ চক্রের ক্ষমতাকে চিরতরে ধ্বংস করা। তার মানে যে সিঁড়ি বেয়ে তিনি ক্ষমতার শীর্ষে উঠেছিলেন, সেই সিঁড়িটাই তিনি ভেঙে ফেলতে চেয়েছিলেন। ঠিক তাই। আর সেই লক্ষ্য পূরণে তিনি যে নীতি নিয়েছিলেন তা ইতিহাসে কুখ্যাত হয়ে আছে রক্তপাত ও কঠোর নীতি বা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। কারণ তিনি ভেতর থেকে জানতেন এই চক্র কতটা ভয়ঙ্কর। হ্যাঁ, তিনি বুঝেছিলেন যে সুলতানের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হলে ভয় সৃষ্টি করা অপরিহার্য। তিনি দরবারে পারস্যের রাজকীয় প্রথা চালু করেন, যেমন সুলতানকে সিজদা করা, যা আগে ছিল না। দরবারে হাসাহাসি পর্যন্ত নিষিদ্ধ করে দেন। তার নীতি ছিল খুব সহজ: সুলতানের বিরুদ্ধে সামান্যতম বিরোধিতা মানি ভয়ঙ্কর মৃত্যু। বিদ্রোহীদের তিনি জনসম্মুখে হাতির পায়ের নিচে পিষে মারতেন বা কখনো কখনো জীবিত অবস্থায় তাদের শরীর থেকে চামড়া ছাড়িয়ে নিতেন।
তিনি একটি শক্তিশালী গুপ্তচর ব্যবস্থা গড়ে তোলেন যারা সরাসরি তাকে রিপোর্ট করত। তার মূল উদ্দেশ্য ছিল একটাই, সুলতানের পদকে সবকিছুর ঊর্ধ্বে প্রতিষ্ঠা করা। এটা প্রায় একনায়কতন্ত্রের মতো শোনাচ্ছে, কিন্তু এর কি কোনো ভালো দিক ছিল না? অবশ্যই ছিল। তার এই কঠোর নীতির কারণেই রাজ্যে শৃঙ্খলা ফিরে আসে। আর সবচেয়ে বড় কথা, তিনি মঙ্গল আক্রমণের হাত থেকে সালতানাতকে রক্ষা করার জন্য উত্তর পশ্চিম সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী করেন। বিখ্যাত কবি আমির খসরু। আমির খসরু, যাকে ভারতের তোতা পাখি বলা হয়, তিনি বলবনের দরবারেই তার কর্মজীবন শুরু করেছিলেন। তাই বলবনের যুগ একদিকে ছিল কঠোর দমননীতির, অন্যদিকে স্থিতিশীলতার। কিন্তু ইতিহাসের নিয়মেই যেন কঠোর শাসকের বিদায়ের পর একটা শূন্যতা তৈরি হয়। 1287 সালে বলবনের মৃত্যুর পর কি হল? তার উত্তরাধিকারীরা ছিলেন দুর্বল এবং অযোগ্য। বলবনের গড়া কঠোর শাসন ব্যবস্থা তারা ধরে রাখতে পারেননি। দরবারে আবার ষড়যন্ত্র শুরু হয়। এবং অবশেষে 1290 সালে তার নাতি কায়কোবাদকে হত্যা করার মাধ্যমে খলজি বংশের উত্থান ঘটে। খলজি, এই বংশের শুরুটাই তো বেশ নাটকীয়। প্রতিষ্ঠাতা জালালউদ্দিনকে তারই ভাইপো আর জামাতা আলাউদ্দিন খলজি হত্যা করে সিংহাসনে বসেন। আর এই আলাউদ্দিনই খলজি বংশের প্রায় পুরো গৌরবটা নিজের করে নেন। 30 বছরের শাসনামলের মধ্যে 20 বছরই ছিল তার। তিনি প্রথম সুলতান যিনি দাক্ষিণাত্য পর্যন্ত তার সাম্রাজ্য নিয়ে যান। তবে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয় তার অর্থনৈতিক সংস্কারগুলো। ওই যে বিখ্যাত বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা, তিনি নাকি সব কিছুর দাম একেবারে বেঁধে দিয়েছিলেন। কিন্তু এটা কি শুধুই জনগণের ভালোর জন্য ছিল, নাকি এর পিছনে আরও গভীর কোনো সামুদ্রিক বা রাজনৈতিক কারণ ছিল? আসলে এর মূল উদ্দেশ্য ছিল সামরিক। আলাউদ্দিন একটা বিশাল স্থায়ী সেনাবাহিনী রাখতে চেয়েছিলেন মঙ্গল আক্রমণ ঠেকানোর জন্য। একদম। কিন্তু কোষাগারে তো অত টাকা ছিল না। তাই তিনি সৈন্যদের বেতন কমালেন আর সাথে বাজারের সব জিনিসের দামও আইন করে কমিয়ে দিলেন, যাতে কম বেতনেও সৈন্যদের জীবনযাত্রা ঠিক থাকে। এটা ছিল একটা যুগান্তকারী কিন্তু ভীষণ ঝুঁকিপূর্ণ অর্থনৈতিক পরীক্ষা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আলাউদ্দিন এত সফলভাবে মঙ্গল আক্রমণ ঠেকালেন, এত বড় একটা সাম্রাজ্য চালালেন, অথচ তার মৃত্যুর মাত্র 4 বছরের মধ্যেই বংশটার পতন হল। এত শক্তিশালী একজন শাসকের তৈরি করা কাঠামো এত ভঙ্গুর ছিল কেন? কারণ পুরো ব্যবস্থাটাই ছিল আলাউদ্দিন কেন্দ্রিক। তিনি কোনো যোগ্য উত্তরসূরি বা এমন কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করে যাননি যা তারপরেও টিকে থাকতে পারে। ক্ষমতা যখন একজন ব্যক্তির হাতেই চরমভাবে কেন্দ্রীভূত হয়, তখন তার পতনের সাথে সাথে পুরো সিস্টেমটাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর দিল্লির সিংহাসন তো আর খালি থাকতে পারে না। আর এখানেই মঞ্চে প্রবেশ করছেন গাজী মালিক, যিনি পরে গিয়াসউদ্দিন তুগলক নামে পরিচিত হবেন। খলজিদের ওই ধ্বংসস্তূপের উপর তিনি কিভাবে নিজের বংশ প্রতিষ্ঠা করলেন? তুঘলক বংশের নাম শুনলেই যার কথা মাথায় আসে তিনি হলেন মোহাম্মদ বিন তুঘলক। বাংলা আর উর্দুতে তুঘলকি কাণ্ড কথাটা তো তারই অবদান। যেমন তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করা, বা ধরুন সোনারূপার বদলে তামার মুদ্রা চালু করার চেষ্টা। আচ্ছা, এই তামার মুদ্রার ধারণাটা কেন এত বাজেভাবে ব্যর্থ হল? মজার ব্যাপার হলো, ধারণাটা কিন্তু আজকের দিনের ফিয়াট মানি বা কাগজে নোটের মতনই ছিল, যা শুধু সরকারের আদেশের ওপর চলে। সমস্যাটা ধারণায় ছিল না, ছিল তার প্রয়োগে। সেই সময়ে জাল মুদ্রা আটকানোর মতো কোনো প্রযুক্তি ছিল না। ফলে রাজ্যের প্রায় প্রতিটি কামারশালা নকল মুদ্রার টাকশাল হয়ে ওঠে আর অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ে। তবে তার সব কাজই কি এমন বিতর্কিত ছিল? তিনি কৃষির উন্নতির জন্য দিওয়ানি কোহি নামে একটি আলাদা বিভাগও খুলেছিলেন। সুলতানি আমলে এই দিওয়ান জিনিসটা ঠিক কী ছিল? দিওয়ান ছিল মূলত একটি মন্ত্রণালয় বা দফতর। যেমন দিওয়ানে আর্জ ছিল সামরিক বিভাগ, তেমনি দিওয়ানে কোহি ছিল কৃষি মন্ত্রণালয়। এই উদ্যোগটা দেখায় যে তিনি কৃষির গুরুত্ব বুঝতেন, যদিও তার অন্য পরিকল্পনাগুলো সফল হয়নি। কিন্তু তার এইসব পরীক্ষা নিরীক্ষা আর পরে তৈমুর লংয়ের আক্রমণ সব মিলিয়ে তুঘলকদের কেন্দ্রীয় শাসন খুবই দুর্বল হয়ে পড়ে। আর যখনই দিল্লির কেন্দ্রীয় শাসন দুর্বল হয়, তখনই বাংলা বা দাক্ষিণাত্যের মতো আঞ্চলিক শক্তিগুলোর উত্থান হতে শুরু করে, তাই তো? ঠিক ধরেছেন।
খান জাহান আলীর বাংলায় আগমন এবং তার প্রভাব এই ক্ষমতার বিকেন্দ্রীকরণেরই একটা নিখুঁত উদাহরণ। তুগলক সেনাবাহিনীতে কাজ করা এই ব্যক্তি বাংলায় এসে প্রায় স্বাধীনভাবে শাসন আর ধর্মপ্রচার করেন। কেন্দ্রীয় শাসকের দুর্বলতার সুযোগেই এমন স্থানীয় নায়কদের উত্থান হয়। আর তার সবচেয়ে বড় কীর্তি তো বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, যা এখন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য। মসজিদের নাম ৬০ গম্বুজ হলেও এতে গম্বুজ আছে ৮১টি। সম্ভবত ভেতরের ৬০টি স্তম্ভের উপর ভিত্তি করে এই নামকরণ করা হয়েছিল। তাহলে তো এটা নামের আরেকটা তুগলকি কাণ্ড বলা যেতে পারে। কিন্তু এই সালতানাতের শেষটা হলো কিভাবে? সালতানাতের শেষ হয় লোদি বংশের সময়। ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে তার পরাজয় ৩২০ বছরের দিল্লি সুলতানি শাসনের ইতি টানে। আর এর পতনের মধ্য দিয়ে উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং প্রভাবশালী অধ্যায়ের সূচনা হয়। মুঘল সাম্রাজ্য। ১৫২৬ সাল, পানিপথের প্রথম যুদ্ধ। একদিকে লোদির বিশাল সেনাবাহিনী, অন্যদিকে মধ্য এশিয়া থেকে আসা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আর বাবর শুধু যুদ্ধ জেতেননি, তিনি ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন, যা পরবর্তী ৩০০ বছরেরও বেশি সময় ধরে এই অঞ্চলকে শাসন করেছিল। মুঘল যুগ, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, এই নামগুলো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। কিন্তু সোর্সগুলো কি শুধু তাদের নামের তালিকা দিয়েই থেমে গেছে, নাকি তাদের শাসনের ধরন নিয়েও কিছু বলেছে? যেমন আকবর আর ঔরঙ্গজেবের শাসনের মধ্যে পার্থক্যটা কোথায় ছিল? এখানেই ইতিহাসের গভীরতা। বাবর ছিলেন প্রতিষ্ঠাতা, হুমায়ুনকে অনেক সংঘর্ষ করতে হয়েছে, এমনকি শের শাহের কাছে হেরে পালিয়েও যেতে হয়েছিল। কিন্তু আসল সংগঠক ছিলেন আকবর। তিনি শুধু সাম্রাজ্য বিস্তারই করেননি, একটা সহনশীল নীতি নিয়ে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষকে একত্রিত করার চেষ্টা করেছিলেন। অন্যদিকে আওরঙ্গজেবের সময় সাম্রাজ্য সবচেয়ে বড় হয়েছিল, কিন্তু তার কিছু কঠোর নীতি আর অবিরাম যুদ্ধ বিগ্রহ সাম্রাজ্যের ভেতরে অসন্তোষও তৈরি করে। একটা প্রবন্ধে খুব সুন্দরভাবে বলা হয়েছে, ঔরঙ্গজেবের পর শাসকরা যে দুর্বল ছিলেন তার কারণ শুধু তারা ব্যক্তিগতভাবে অযোগ্য ছিলেন তা নয়, আরও অনেক ফ্যাক্টর ছিল। হ্যাঁ, মারাঠা শক্তির উত্থান, বিভিন্ন আঞ্চলিক বিদ্রোহ আর অর্থনৈতিক সংকট সবকিছু মিলে মুঘলদের পতনকে ত্বরান্বিত করেছিল। দিল্লিতে যখন এত কিছু ঘটছে, এত ভাঙা গড়া চলছে, তখন বাংলার ছবিটা কেমন ছিল? এই বিশাল সাম্রাজ্যের একটা কোনায় থাকা এই অঞ্চলের গল্পটা কি একই রকম ছিল, নাকি একদম আলাদা? বাংলার গল্পটা একেবারেই নিজস্ব এবং অসাধারণ। এখানে মুসলিম শাসনের সূচনা হয় ১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নদিয়া জয়ের মাধ্যমে। সময়টা খেয়াল করুন, বাংলায় মুসলিম শাসন টিকে ছিল প্রায় ৫৫৩ বছর। ৫৫৩ বছর, ১২০৪ থেকে ১৭৫৭ সাল পর্যন্ত। এর বিপরীতে ব্রিটিশরা শাসন করেছে ১৯০ বছর। তার মানে পলাশির যুদ্ধের আগে ৫৫০ বছর এই অঞ্চলের রাজনীতি, সমাজ আর সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। বখতিয়ার খলজিকে নিয়ে তো একটা বড় বিতর্ক আছে, তাই না? তাকে প্রায়ই নালন্দার মতো শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের জন্য দায়ী করা হয়। প্রচলিত ধারণাটা অনেক শক্তিশালী, সন্দেহ নেই। কিন্তু এই প্রবন্ধগুলোতে কিছু ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে দাবি করা হচ্ছে যে পাহাড়পুরের সোমপুর বিহার ধ্বংস করেছিলেন বিষ্ণুভক্ত হিন্দু রাজা জাতবর্মা। আর শালবন বিহার? আর কুমিল্লার শালবন বিহার পুড়িয়ে দিয়েছিল ব্রাহ্মণরা। এখন এই দাবিগুলো কতটা সর্বজনগ্রাহ্য তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এটা আমাদের ভাবতে বাধ্য করে যে ইতিহাস সবসময় যতটা সরল মনে হয় ততটা সরল নয়। তার মানে আমাদের আরও গভীরে যেতে হবে। এই ঘটনাগুলোর পেছনের সামাজিক পরিস্থিতিটা কেমন ছিল? বখতিয়ার খলজির আগমনের ঠিক আগে বাংলায় কারা শাসন করছিল? সেই সময়টা বোঝা খুব জরুরি। বাংলায় তখন বৌদ্ধ পাল বংশের শাসনের অবসান ঘটিয়ে কর্ণাটক থেকে আসা হিন্দু সেন বংশের শাসন চলছে। আর সূত্রগুলো বলছে সেন শাসনামলে বর্ণপ্রথা খুব কঠোরভাবে চাপিয়ে দেওয়া হয় এবং বৌদ্ধদের উপর বেশ অত্যাচার হয়েছিল।
এর ফলে বহু বৌদ্ধ নেপাল, তিব্বত আর মিয়ানমারে পালিয়ে যান। যারা থেকে গিয়েছিলেন তাদের অনেকেই হয়তো একটা পরিবর্তন চাইছিলেন। বখতিয়ার খলজির আগমনের পর এই নিপীড়িত জনগোষ্ঠীর একটা বড় অংশ ইসলাম গ্রহণ করে এবং সময়ের সাথে সাথে বাঙালি মুসলিম সমাজের অংশ হয়ে যায়। এটা তো একটা বিশাল সামাজিক পরিবর্তন। তাহলে কি এটাই কারণ যে বাংলায় মুসলিম শাসন এত লম্বা সময় ধরে টিকেছিল? সাধারণ মানুষের সমর্থন? এটা অন্যতম প্রধান কারণ হতে পারে। প্রবন্ধগুলোতে বলা হচ্ছে শাসকরা তুলনামূলকভাবে উদার ছিলেন, প্রজাদের প্রতি তাদের মনোভাব ছিল হিতৈষী। কিন্তু নিশ্চয়ই আরও কারণ ছিল। আরও একটা খুব বাস্তবসম্মত কারণ ছিল নিরাপত্তা। তখন বাংলার উপকূলীয় অঞ্চল পর্তুগিজ জলদস্যু, ইনল্যান্ডে মারাঠাবর্গী আর দক্ষিণ পূর্বে আরাকানি মগধের আক্রমণে জর্জরিত ছিল। আচ্ছা, এই বহিরাগত আক্রমণ। সুলতান এবং নবাবরা এই বহিরাগত আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিলেন, যা সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়ে দিয়েছিল। আচ্ছা, আরাকানের কথা যখন উঠলই তখন একটা প্রশ্ন মাথায় আসছে। আরাকানের সাথে বাংলার সম্পর্কটা কি শুধু সংঘাতের ছিল? একেবারেই না, এবং এখানেই ইতিহাসের আর একটা দারুণ মোড়। 1406 সালে আরাকানের রাজা নরমিখিলা তার নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে বাংলার সুলতানের কাছে আশ্রয় নেন। প্রায় 24 বছর তিনি বাংলায় কাটান। পরে 1430 সালে বাংলার সেনাবাহিনীর সাহায্যেই তিনি তার রাজ্য পুনরুদ্ধার করেন। ভাবুন একবার। এর ফল কি হয়েছিল? এর ফল আরাকানের রাজদরবারে পরবর্তী প্রায় 355 বছর ধরে বাংলা ভাষা আর সংস্কৃতির ব্যাপক চর্চা হয়েছিল। এমনকি রোহিঙ্গা বা আরাকান এই শব্দগুলোর উৎস আরবি এবং ইসলামী ইতিহাসের সাথে সম্পর্কিত বলে এই সোর্সগুলো দাবি করছে। তার মানে রাজনৈতিক আশ্রয় থেকে দুই অঞ্চলের মধ্যে একটা গভীর সাংস্কৃতিক সম্পর্ক তৈরি হয়েছিল। আচ্ছা, এবার গল্পের শেষ অধ্যায়ের দিকে যাওয়া যাক। বাংলায় এই দীর্ঘ শাসনের অবসান ঘটল কিভাবে? মুঘল সাম্রাজ্য যখন দুর্বল হতে শুরু করে তখন বাংলার শাসকরা প্রায় স্বাধীন হয়ে ওঠেন। 1717 সালে মুর্শিদ কুলি খান বাংলায় নবাবী শাসনের সূচনা করেন। তারপর আসেন সুজাউদ্দৌলা, সরফরাজ খান এবং আলীবর্দী খান। এই নবাবরা বাংলাকে একটা সমৃদ্ধ অঞ্চলে পরিণত করেছিলেন। কিন্তু এই সমৃদ্ধি হয়তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বিদেশি শক্তির নজর কেড়েছিল। দৌলা, তাকে নিয়ে তো দুই ধরনের কথাই শোনা যায়। তাকে একজন বিচক্ষণ, দেশপ্রেমিক এবং সাহসী তরুণ শাসক হিসেবেই দেখাচ্ছে। কিন্তু সমস্যা হল, সিংহাসনে বসার পর থেকেই তাকে দুই দিকে যুদ্ধ করতে হচ্ছিল। একদিকে ব্রিটিশদের ক্রমবর্ধমান লোভ আর অধ্যত্ব, আর অন্যদিকে ঘরের শত্রু খালা ঘোষেটি বেগম, প্রধান সেনাপতি মির্জাফর, ব্যবসায়ী জগৎ শেঠের মতো বিশ্বাসঘাতকরা। এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। আর এই ষড়যন্ত্রের চূড়ান্ত পরিণতি হল 1757 সালের পলাশির যুদ্ধ। ঠিক। এই পলাশির ব্যাপারটা কিন্তু শুধু একটা যুদ্ধের হার জিতের গল্প না, তাই না? না, এর প্রভাব ছিল আরও অনেক গভীর। এটা ছিল সমগ্র উপমহাদেশে মুসলিম শাসনের কফিনে প্রথম পেরেক। এই যুদ্ধের পরেই ব্রিটিশরা বাংলার শাসন ক্ষমতা দখল করে এবং ধীরে ধীরে পুরো ভারতকেই তাদের উপনিবেশে পরিণত করে। তার মানে বাংলার স্বাধীনতা হারানোর মধ্য দিয়ে পুরো উপমহাদেশের পরাধীনতার দরজা খুলে গিয়েছিল। একদম। ব্রিটিশ শাসনামলে মুসলিমদের অবস্থা তাহলে কেমন হল? পলাশির পর তাদের ভাগ্যে কি ঘটল? পরিস্থিতি পুরোপুরি বদলে গেল। ব্রিটিশরা তাদের বিখ্যাত ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করো ও শাসন করো নীতি প্রয়োগ করল। আমাদের প্রবন্ধগুলোতে খুব স্পষ্টভাবে বলা আছে যে ব্রিটিশরা পরিকল্পিতভাবে মুসলিমদের অর্থনৈতিক, সামাজিক এবং শিক্ষাগত দিক থেকে পঙ্গু করে দেয়। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে তাদের জমি কেড়ে নিয়ে এক নতুন হিন্দু জমিদার শ্রেণী তৈরি করা হয়, যারা ছিল ব্রিটিশদের অনুগত। মুসলিমদের আধুনিক শিক্ষা থেকে দূরে রাখা হয়। এক কথায়, যারা একসময় শাসক ছিল, রাতারাতি তারা শাসিত এবং শোষিত এক জনগোষ্ঠীতে পরিণত হয়। তাহলে দেখুন কি বিশাল একটা ক্যানভাস। আরবের সিন্ধু জয় থেকে শুরু, তারপর দিল্লি সালতানাতের উত্থান পতন, মুঘলদের 300 বছরের শাসন, বাংলায় 550 বছরের নিজস্ব ইতিহাস, আর সবশেষে পলাশির প্রান্তরে একটা যুগের অবসান। এই পুরো আলোচনা থেকে আমরা কি নিয়ে যেতে পারি?
সবচেয়ে বড় শিক্ষা হল ইতিহাস কোনো সরল রেখার গল্প নয়। এটা অত্যন্ত জটিল, বহুমাত্রিক। এখানে বিজয় আছে, শাসন আছে, অসাধারণ সাংস্কৃতিক বিনিময় আছে, আবার একই সাথে আছে অভ্যন্তরীণ ষড়যন্ত্র আর করুণ পতন। এটা কোনো সাদা কালো আখ্যান নয়, যেখানে একদিকে নায়ক আর অন্যদিকে খলনায়ক। সংঘাত এবং সহবস্থান দুটোই পাশাপাশি চলেছে। আর এই দুটো মিলেই এই অঞ্চলের পরিচয় তৈরি করেছে। যদি আমরা সুতোটা মেলানোর চেষ্টা করি, তাহলে দেখব বখতিয়ার খলজির আগমন থেকে সিরাজউদ্দৌলার পতন, তারপর ব্রিটিশ শাসন, ১৯৪৭-এর দেশভাগ এবং ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, এই সবগুলো ঘটনা একে অপরের সাথে জোড়ায়েল। একটা দীর্ঘ ঐতিহাসিক যাত্রাপথ আজকের বাংলাদেশকে তৈরি করেছে। এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য হয়তো একটাই প্রশ্ন রেখে যাওয়া যায়: তুর্কি, মুঘল এবং ব্রিটিশদের মতো বিভিন্ন শক্তির অধীনে থাকার এই দীর্ঘ এবং জটিল ইতিহাস আজকের বাংলার সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিচয়কে ঠিক কিভাবে প্রভাবিত করে চলেছে?